আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে শুরুতে সংবাদপত্রের শিরোনামগুলো পড়ি। আজ অভিন্নভাবে প্রধান শিরোনাম হচ্ছে অমর 21-তে আমাদের শোক দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহান ভাষা সংগ্রামীদের, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহান রাষ্ট্রপতি আব্দুল হামিদ তারা জাতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন, সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন। ভাষার মর্যাদা রক্ষা এবং শহীদদের দেয়া অঙ্গীকার পূরণে নানান রকম প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আমরা সেসবকে ঘিরে আলোচনা শুরু করতে যাচ্ছি আফসান চৌধুরীর সঙ্গে। জি, ধন্যবাদ। এটা আমাদের জন্য একটি প্রতি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, অনেকগুলো কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক দিক থেকে, অন্য যে ওই ইতিহাসের দিক থেকে, আরেকটি হচ্ছে যে আমাদের সমাজে আমাদের সংস্কৃতি চর্চা, সমাজ বৈষম্য এইসব বিষয় আমাদের একটু সুযোগ হয় তাকিয়ে দেখার, পিছনের দিকে তাকিয়ে দেখার। আমার মনে হয়েছে এই বছরে মানুষের কিছুটা হলেও দুশ্চিন্তা দেখা দিয়েছে। দুশ্চিন্তা দেখা দিয়েছে দুই তিনটা কারণে। এই ভাষা শহীদ দিবসটাকে পালন করাকে কেন্দ্র করি। এক হচ্ছে এটার মধ্যে আনুষ্ঠানিকতা অনেক বেড়েছে, লোকজন বলছে। দ্বিতীয়ত হচ্ছে অনেকের মধ্যে এই বিজয় দিবস এবং শহীদ দিবস এই দুটোর মধ্যে কিছুটা গুলিয়ে ফেলার একটা, এবং পোস্টার লিফলেটে আমরা এটা দেখেওছি কয়েকটা। তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ভাষার জন্য মানুষের যেগুলো সব কথাবার্তা বলছে, এগুলোর সঙ্গে বাস্তবের সম্পর্ক কি এবং কোন পরিপ্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে আমাদের আসলে ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল। তো আমার মনে হয় কয়েকটি, একদিক থেকে যেমন এটা সংস্কৃতিকরণ হচ্ছে, অনেক বেশি লাইফস্টাইল বিশেষ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে যে মধ্যবিত্ত যে সংগ্রাম দিয়েই ভাষা আন্দোলন শুরু হয়েছিল, এবং যে কথাটা আমরা সবসময় উচ্চারণ করি না, যে এটা আমাদের ভাষা আন্দোলনের বিশেষ করে উর্দুকে প্রতিষ্ঠা করার পরিপ্রেক্ষিতে বা প্রতিপক্ষ হিসেবে এটা আমাদের অনেক দীর্ঘদিনের, এবং 1937 সালে থেকে সরাসরি ভাবে বলা হচ্ছে উর্দুকে আমরা গ্রহণ করব না মুসলিম লীগের অধিবেশনে। অথবা এটা দীর্ঘদিনের ঐতিহ্য, এগুলো আমরা কাউ জানিও না, জানতেও চেষ্টা করছি না। দ্বিতীয়ত এটাকে একেবারে ভাষার জন্য আন্দোলনে পরিণত করা হয়েছে। এটা কিন্তু ভাষা তত্ত্বের আন্দোলন না, ভাষার। তৃতীয়, এটা ছিল মূলত রাষ্ট্রভাষা আন্দোলন। রাষ্ট্রভাষা আন্দোলনের সংযুক্ত হচ্ছে যে পাকিস্তান সরকার যেটা বলেছিলেন যে স্কুলে, কলেজে এবং অফিসে এবং পাবলিক সার্ভিস কমিশনে বাংলাকে ব্যবহার করতে দেওয়া হবে না। এই কারণে ঢাকা ইউনিভার্সিটি এত উত্তাল হয়েছিল, কারণ এটা চাকরির সুযোগের বিষয়, মধ্যবিত্তের এই সুযোগটা বিষয়। এটা আমরা যে মধ্যবিত্ত আছে সে 71 সালে মোটামুটি বিজয়ী হয়েছে, এবং সেই মধ্যবিত্ত থেকেই আমাদের দেশে আজকে যারা ক্ষমতায় রয়েছে, যে বড় লোক শ্রেণী, তারাই এসছে। এই জন্যে স্বাভাবিকভাবে এই আন্দোলনটা সংস্কৃতির আন্দোলনের, এই সাংস্কৃতিক আন্দোলনের ফলে যেটা হয়েছে, লাইফস্টাইল ভিত্তিক আন্দোলন অনেক রকমের প্রকাশ করছে। তো কয়েকজন আমাকে সকালবেলায় ফোন করেছে সাংবাদিকরা, যে এরকম দেখেন আগে বিজ্ঞাপন এত হতো না, বিজ্ঞাপনে অন্যরকম ছিল, এখন অন্যরকম হচ্ছে। আমার মনে হয় আমাদের সমাজের অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব আছে, এই সমাজের দ্বন্দ্ব, শ্রেণীর দ্বন্দ্ব, এগুলো প্রকাশ পাচ্ছে, এবং এই প্রকাশটা পাচ্ছে এইভাবে যে কিছু মানুষের জন্য এইটার মূল্য ব্যবহারিকতায়, কিছু মানুষের এটার মূল্য হচ্ছে আনুষ্ঠানিকতায়। এই দুটোর মধ্যে যে আমি দ্বন্দ্ব ঠিক বলবো না, এই দুটোর মধ্যে যে দুটো অবস্থান, আলাদা অবস্থান রয়েছে, এটা অনেকে কথা বলছেন। তো আমার মনে হয় আমাদের সবারই উচিত একটু চিন্তা করে দেখার। আগামীতে আমি 1955 সালে, আমার 52-তে জন্ম, আমার 55 শহীদ দিবস মনে আছে। কিছু বুঝতাম না, কিন্তু সবাই খালি পায়ে সারা শহরে তরুণরা হাঁটছে, এই দৃশ্যটা মনে আছে। আজকে তো আমরা সেইভাবে পালন করছি না, আগামীতে আমরা কিভাবে পালন করব? 1970 সালের ভাষা আন্দোলনের সময় আমরা লিটল ম্যাগাজিন বের করছি, আমরা দেখেছি যে সেই সময় শেখ সাহেব গেছেন শহীদ মিনারে 70-71-এ। এখন আমরা কি করছি? এই বিষয়গুলো যদি আমাদের একটু চোখের সামনে থাকে, আমাদের নিজেদেরই আত্মজিজ্ঞাসাগুলো সামনে আসে, আমাদের নিজেদের এই আত্মসন্ধানটা ভালো করে হয়। এটাই আমার মনে হয় আজকের 21-এর শিক্ষা। কারণ আগামী 21 আগের পূর্বের 21-এর মতো হবে না। এই ধারাবাহিকতাটা কিভাবে যাচ্ছে এটা অবলোকন করা দরকার। আরেকটি বিষয় আমরা দেখি যে ভাষা তো মানুষের ক্ষমতায়নের সঙ্গেও জড়িত। আমার ভাষাটা নিয়ে যদি আমার জড়তা থাকে, বিশ্ব পরিমণ্ডলে যদি দেখি যে আমার ভাষাটা গুরুত্ব পাচ্ছে না, সেখানে আমার ভাষা চর্চা করে অনেক দূর যাওয়া যাচ্ছে না।
যেমন কিছু সীমাবদ্ধতার কথা বলা হয়, যে বিজ্ঞান চর্চা, অর্থনীতি, বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে বাংলা ভাষা খুব বিকাশ লাভ করেনি, খুব বেশি প্রচলন লাভ করেনি। তো সেখানে এই যে আপনি যে কথাটি বলছিলেন যে পিছিয়ে পড়ার একটি সংখ্যা এবং বাস্তবতা, সেটি এখনো কি পর্যায়ে রয়েছে এবং এর থেকে মুক্তির জন্য বাংলা ভাষা জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ। এটা বাংলা ভাষার জন্য করা যেতে পারে এইভাবে না বলে, এটাকে একেবারে এই যে ভাষাভাষী একটা মৌলবাদী একটা অবস্থান থেকে না থেকে বলা উচিত যে শিক্ষার জন্য কি করা যেতে পারে। আমাদের শিক্ষা যদি উন্নত হয়, বাংলা ভাষাও উন্নত হবে। আমি আজকেও খাতা দেখে এসেছি, আমি খাতা দেখছিলাম যে নিশ্চয়ই ছেলেমেয়েরা ইংরেজি ভাষা জানে না। তো ইংরেজি ভাষা জানে, তাহলে কোন ভাষাটা তারা জানে? বস্তুত তারা বাংলা ভাষাটা জানে। বাংলা ভাষাটা যে জানে, তারা সঠিকভাবে জানে কিনা এটাও একটু দেখার বিষয় আছে। কিন্তু যেটা আমাদের হওয়া উচিত না, আমরা যে এই যে একটা বাংলা ভাষা আছে, এই একটা মৌলবাদী একটা ধারণা, এইটা হলো ব্রাহ্মণের বাংলা, এর বাইরে যত বাংলা হবে ভ্রাতৃজনের বাংলা, ওটাকে আমরা গ্রহণ করি না, এই মানসিকতাটা আমাদের থাকার কথা না। কিন্তু যে থেকেছে সেটা আমাদের অনুসন্ধান করা উচিত। কারণ আমি আবার ফিরে যাই, মুক্তিযুদ্ধ তো ভদ্রলোকের যুদ্ধ ছিল না। মুক্তিযুদ্ধ সাধারণ মানুষ, তারা কেউ কিন্তু সভ্য ভব্য এই আজকের দিনে যে বাংলা আমরা যেটাকে বলি যে হ্যাঁ এখানে এরকম করে বাংলা বলছে কেন, ওখানে বলছে কেন, ভদ্র বাংলা বলুন, প্রমিত বাংলা বলুন। প্রমিত বাংলা বলে সাধারণ মানুষ, প্রমিত বাংলা বলে না। সাধারণ মানুষ সাধারণ মানুষের বাংলা বলে। এত নিজের বাংলা ভাষাভাষী মানুষের দিকে যদি এত আমরা নিচু চোখে তাকাই, অন্যরা তো আমাদের দিকে তাকাবে। কিন্তু যেটি ধরা হচ্ছে যে আঞ্চলিক বাংলা হিসেবে শুদ্ধ, আঞ্চলিক বলে আঞ্চলিক বাংলার চর্চা বিভিন্ন এলাকা ভিত্তিক যে বাংলা ভাষার যে সুর রয়েছে, আসলে এটার মধ্যে শ্রেণী বিশ্লেষণটা আসে না। আমরা হচ্ছে ভদ্রলোকের বাংলা, আমরা মধ্যবিত্তের বাংলা। তো মধ্যবিত্তের বাংলা, মধ্যবিত্ত তো অর্জিত হয়েছে। মধ্যবিত্ত এই জন্যেই ভাষা আন্দোলনের যে সংগ্রামের অংশটা, এই অংশটা তার প্রয়োজন মনে করে না, কারণ সে তো আরো অন্য গণমাধ্যমে বা শিক্ষাক্ষেত্রে ব্যবহারের জন্য যে সাধারণ একটি বাংলা, যেটি সবার কাছে একরকম করে যোগাযোগযোগ্য হবে, এই বাংলাটির চর্চা একটি তো রয়েছে, বাংলার তো একটি কাঠামো রয়েছে। এই চর্চাটি যখন এই ক্ষেত্রে যখন আবার অন্যরকম মিশেল জাতীয় কিছু করা হয়, সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি কোনো খারাপ ভাবে দেখি না, অন্যের সঙ্গে হয়তো দ্বিমত প্রকাশ করবে, কিন্তু এইটা কিন্তু আমাদের দীর্ঘদিনের এই যে পবিত্রকরণ, ভাষার পবিত্রকরণের প্রচেষ্টা, এটা কিন্তু সাধারণ মানুষের বিপক্ষেই যায়। আপনি জানতেন যে আমাদের আদি সংস্কৃতিতে উপনিষদ পড়তে মানা করা হয়েছিল, সাধারণ মানুষ পড়বে না, যদি পড়ো তোমার কানে শীষে ঢেলে দেওয়া হবে। তার মানেটা কি? এই যে ভদ্রলোক, এই যে ব্রাহ্মণ শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী একটা ভাষা বলবে, আর ভ্রাতৃজন ভাষা বলবে না, ওই ভাষা না বলতে পারলে তাকে বের করে দাও, বাইরে রাখো। না, কিন্তু যদি তাদেরকেও সেটি শেখানোর বিষয়টি নিশ্চিত করা হয়, মানে আমরা আপনি যে শিক্ষার কথাটি বলছিলেন, তো শিক্ষার কথায় ফেরে যায়, শিক্ষা আমাদের সবল করার দরকার। শিক্ষা যতক্ষণ সবলীকরণ না হবে, বাংলা ভাষার উন্নতি হবে না। আমাদের কিন্তু বাস্তবতাটা হচ্ছে সেটা যে আজকে দুনিয়াতে একটা ভাষা জেনে খুব একটা আগানো যায় না, আমাদের ইংরেজি ভাষা জানতে হবে। আমাদের অর্থনীতি যদি এতটা ব্যাপক হয়ে যায় যে আমরা পৃথিবীর সবাই আমাদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলে, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু আজকে বাংলাদেশের শত শত ছেলে মেয়ে কিন্তু চীনা ভাষা শিখছে। যে আগ্রহের সঙ্গে শিখছে, এর কারণটা হচ্ছে তারা জানে আগামী অর্থনীতি চীনের অর্থনীতি। ঠিক তেমনি ভাবে অর্থনীতির কারণে মানুষের ভাষাটা প্রয়োজন। আপনি যদি বাংলা ভাষার ইতিহাসটা দেখেন, আমরা তো এই ভাষায় কথা বলতাম না, আমরা তো কয়েক হাজার বছর আগে অন্যরকম ভাবে কথা বলতাম। তাহলে অন্যভাবে কথা বলতাম, পরিবর্তন তো হলো কি করে? অর্থনীতির প্রয়োজনে হয়েছে, সমাজের প্রয়োজনে হয়েছে। এই প্রয়োজনটা কিন্তু বর্তমানে রয়েছে, এবং এখন এই মুহূর্তে শিক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন উন্নত মানের শিক্ষা। দুর্ভাগ্যবশত আমি যেসব ছেলেমেয়েরা আমার কাছে যখন পড়তে আসে, আমি তাকিয়ে অত্যন্ত কষ্ট পাই এই ভেবে যে এর চেয়ে উচ্চমানের শিক্ষার অধিকার তাদের আছে, আমরা সেটা দিইনি। আমরা এই যে ফেব্রুয়ারি মাস আসলে ভাষার জন্য কান্নাকাটি করি, আমরা এইরকম আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের নিজেদেরও একটু অপরাধবোধ কম হয়, কিন্তু শিক্ষাটা আমরা দিচ্ছি না। ফেব্রুয়ারি মাস যদি আপনি ফেব্রুয়ারি মাসে যদি বলেন, এটা শিক্ষার আন্দোলন, এটা ছিল শিক্ষার অধিকার, সমান অধিকার। আমরা সেটাকে না বলে এটা গান গাওয়ার অধিকারে পরিণত হয়েছে। আমার মনে হয় এই বিভাজনটা। আর আপনি যেটা বলছিলেন যে ব্রাত্যজনের ভাষা, তার চেয়ে যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে যে বিদেশি ভাষার উচ্চারণে, বিশেষ করে ইংরেজি ভাষার মিশ্রণে বা ইংরেজি ভাষার উচ্চারণে, সেটি আবার ব্রাত্যজন করে না, সেটি করে বরং বেশি সুবিধাভোগী যারা, সেরকম কেউ কেউ করে। অবশ্যই বেশি সুবিধাভোগীরা তো বাংলা বলে না, সে বেশি সুবিধাভোগী তারা অন্য ভাষায় কথা বলে। কিন্তু অন্য ভাষায় কথা বললে খুব একটা অসুবিধা হচ্ছে না, যদি সবার সমান সুযোগটা থাকে। কিন্তু আপনি যদি এই সুযোগ আটকাবার জন্য ভাষাকে ব্যবহার করেন, যেভাবে পাকিস্তানিরা ব্যবহার করেছিল, যে স্কুলে উর্দু বলতে হবে, মিডিয়াতে উর্দু থাকতে হবে, কোর্টে উর্দু হতে হবে, পাবলিক সার্ভিস কমিশনে উর্দু হতে হবে, তাহলে আপনি যদি ভাষাকে ব্যবহার করে কিছু মানুষকে বাইরে রাখতে চান আর কিছু মানুষকে ভেতরে ঢুকতে চান, তাহলে আপনার অবস্থা একই রকম হবে।
তো আমরা আরেকটি বড় শিরোনাম ছিল আমাদের সংবাদপত্র, সেটি হচ্ছে যে গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন, যাকে হত্যা করা হয়েছিল তার বাড়িতে ঢুকে। তো সেই অভিযোগে কাদের খান নামে একজন সাবেক সংসদ সদস্য, যিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত ছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের তাদের সাথে একজোট হয়ে রয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং কিছুদিন ধরে তার বাসায় পুলিশ ছিল কিন্তু, এবং পুলিশ বলেছে যে তার বিরুদ্ধে জঙ্গিবাদীরা আক্রমণ করবে বলেছিল, সেই কারণে তারা তাকে নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু নিরাপত্তার বদলে এখন তাকে পুলিশ নিয়ে গেছে। তো একটা জিনিস লক্ষণীয় যে ওইখানে কিন্তু প্রথম বলা হয়েছিল যে জামাত ইসলামীরা আক্রমণ করেছে ইত্যাদি ইত্যাদি, তারপরে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ কোন্দল টোন্দলের বিষয়টা আসে। তো খেয়াল করবেন যে এটা অভ্যন্তরীণ কোন্দলের যে বড় পরিসর আছে তারই একটা অংশে পরিণত হচ্ছে। আমার মনে হয় একটু আমাদের একটু ভাবার বিষয় আছে যে এতগুলো যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটনা ঘটছে, আমরা চিন্তিত হচ্ছি কিনা, এতে আমাদের রাজনীতি নিয়ে আমরা ভাবছি কিনা যে রাজনীতিতে এই ধরনের বিষয়টা চলতে থাকলে আমাদের তো দল, একটাও যদি দল থাকে, এমন একটা অবস্থা যদি হয়, সেই দলের ভেতরে যে পরিমাণ বা তার যদি সহকারী একটা দল থাকে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ, তাহলে তো তাদের মধ্যে যে পরিমাণ মারপিট হচ্ছে সেটাই তো বিরোধী দলের সঙ্গে যে সংঘর্ষ হয় সেই পরিমাণ না পৌঁছে যায়। এজন্য আমরা আশা করব যে সুবুদ্ধি হবে, এমন একটা প্রক্রিয়া চালু হবে যাতে করে অন্তত আইন শৃঙ্খলার বিষয়টা আর একটু উন্নত হবে হচ্ছে নিজেদের ঝগড়ায়। এখন সরকারি দলের মানুষ যখন ঝগড়া করে কেউ তো আর তাকে থামাতে যাচ্ছে না, বিরোধী দলের মানুষ গেলে থামানো যাওয়ার বিষয়টা আসে। তো এরকম অবস্থাতে আপনি দেখবেন যে সাংবাদিক নিহত হলেন গুলিতে শাহবাজপুরের মেয়রের, এটা কিন্তু লক্ষণীয়। এটা থেকে বাঁচাটা বোধহয় কারো পক্ষে সম্ভব হবে না। আপনি নিরাপদে থাকতে চাইলেও আপনি নিরাপদে থাকতে পারবেন না যদি এই চর্চাটা থাকতে পারে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে সরকারি দল, বিশেষ করে যেহেতু তারাই ক্ষমতায় আছেন, আশা করব তারা তাদের দলের মধ্যে এই রকম একটা শৃঙ্খলা বোধ ফেরাতে পারবেন যে যখন তখন মারপিট করা, খুন করা, সেটা ছাত্রলীগ হোক, যুবলীগ হোক বা জাতীয় পার্টি হোক বা তার সহায়ক হোক, এটা তাদের একটু কমাতে হবে। অবশ্যই বিএনপিও তার যখন ক্ষমতায় থাকে এই একই জিনিস করে। তাহলে আমাদের যে ক্ষমতায় থাকার রাজনীতি, যেটা ক্ষমতায় থাকার যে চিত্র, এটা আমাদের জন্য সংকট হয়ে যাচ্ছে। এটা বোধহয় সব রাজনীতিবিদের স্মরণ করা দরকার। আপনি যেটি বলছিলেন যে প্রকৃত পক্ষেই যারা দোষী বা যারা সত্যিকার অর্থেই সন্দেহভাজন, তাদের দিকেই তদন্ত নেওয়া এবং তাদেরকে আওতায় আনা, যেমন শুরুতে তাৎক্ষণিকভাবে অনেক কথাবার্তা বলে ফেলা হয়, তো তার চেয়ে আমরা এরকম আরো কিছু হত্যাকাণ্ডের কথা নিয়ে আমরা সম্প্রতি আলোচনা করেছি বা কিছুদিন আগে পর্যন্ত আলোচনা করেছি। তার মধ্যে কুমিল্লার মৃত্যু হত্যার কথা রয়েছে, তনু হত্যার কথা রয়েছে, চট্টগ্রামের মৃত্যু হত্যার কথা রয়েছে, এরকম আরো কিছু বিষয় রয়েছে। আমরা যেমন দেখলাম যে মোটামুটি দ্রুতই এখানে একজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হলো, যিনিও একজন প্রভাবশালী ব্যক্তি, তাকেও ধরা হলো। তো এই ধারাবাহিকতায় সেই হত্যাকাণ্ডগুলোর দিকে তাকিয়ে কিছু বলবেন কিনা? হ্যাঁ, দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে আমি দেখেছি যে পুলিশ কতটা যোগ্য। পুলিশ, আমার মনে হয় পুলিশ বাংলাদেশে কোনো কুকর্ম হয় না যেটা পুলিশ জানে না, যে ধরনের কুকর্ম হোক। সেই ক্ষেত্রে পুলিশ যখন ধরে কি ধরে না, এটা পুলিশের উপরে থাকে না, এটা হয়তো তাকে আদেশ উপদেশ দেওয়া হয় বা বলা হয় যে একে ধরো, একে ধরো না। তো যদি পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কারণ পুলিশ তো জানে কে করছে কি না করছে। আজকে দেখুন ইয়াবা ব্যবসাটা এত বড় হয়ে গেছে, পুলিশ যদি চায় পুলিশ করতে পারবে, কিন্তু যদি দেখা যায় যে পুলিশের একটা অংশের স্বার্থ এটার সঙ্গে জড়িত হয়ে গেছে, তাহলে এটা থামানো যাবে না। বাংলাদেশে সংকটটা হচ্ছে যে আমি মনে করি যে জঙ্গি যেভাবে তারা দমন করেছে, এবং এটা যে পদ্ধতিতে হোক, পদ্ধতির বিষয়টা বলছে না, যেভাবে দমন করেছে, এটা তো বিশ্বের খুব কম দেশে এরকম সফলভাবে দমন করা হয়, তারা করে ফেলেছে। তার মানে এইরকম একটা জটিল, যার জন্য লক্ষ লক্ষ টাকা বিভিন্ন সংস্থা আনছে গবেষণা করার জন্য, তাদের গবেষণার দরকার হয়নি, পুলিশ তাদেরকে ধরে ফেলেছে। এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় আমাদের পুলিশকে সাধুবাদ জানানো উচিত। একই সাথে আমাদের যারা ক্ষমতায় রয়েছেন তাদের জানানো উচিত যে আপনারা পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন, দেখেন আপনাদের জনপ্রিয়তাই বাড়বে, যেই দলই থাকুক। কিন্তু যেহেতু পুলিশ সবসময় রাজনৈতিক দলের নতজানু হয়ে থাকতে হয়, তাদের পক্ষে পুরোপুরি কাজকর্ম করা বোধহয় হয়ে ওঠে না। আরেকটি প্রসঙ্গ ক্ষেত্রে আসে যে আমরা আজকেরই কোনো পত্রিকার সংবাদ শিরোনাম হিসেবেও রয়েছে, যেমন আমরা আগে দেখছিলাম যে কিছু অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সরাসরি পুলিশের ব্যাপারেও আসে, পুলিশ সদস্যদের ব্যাপারেও আসে।
যার ক্ষমতা থাকবে এবং ক্ষমতা যদি জবাবদিহিতা না থাকে অনৈতিক কর্ম হবেই। দ্বিতীয় জিনিস হচ্ছে দুর্বলতার ক্ষেত্রে, আপনি যদি আমি চুরি করলাম আর আমাকে ধরতে দিলেন না, আমাকে মুক্ত রাখলেন, আমাকে বাইরে রাখলেন, পুলিশকে বললেন যে না ওকে ধরো না, তাহলে পুলিশ তো ওই না ধরনার সুযোগটা নিয়ে আরো 5টা কুকর্ম করবে। পৃথিবীব্যাপী এইটা। তা আমার মনে হয় পৃথিবীতে অনেক দেশে কিন্তু পুলিশরা কি বলে ক্রাইমের সঙ্গে জড়িত হয়ে পড়েছে, অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছে। আমাদের দেশে লোকজনের ধারণা যে পুলিশ বিভিন্ন ধরনের ঘুষ, চাপ দিয়ে টাকা নেওয়া, এরকম পুলিশের একটি অংশ আমি বলবো এটা তারা করছে। তাহলে আমাদের দেখা দরকার যে পুলিশকে বাদ দিয়ে এই যত ভালো পুলিশ বলুন খারাপ পুলিশ বলুন তাকে বাদ দিয়ে আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আর কেউ করছে না আপনাকে। তাহলে পুলিশকে একটু রক্ষা করুন, হেফাজতে রাখুন। হেফাজতে রাখলে রক্ষাটা পুলিশই করতে পারবে। এবং আমার মনে হয় যে র্যাব আরো অন্যান্য যেসব বাহিনী আছে আমাদের দেশে, এদেরকে নামানোর দরকার নেই। পুলিশকে যদি সবল করা হয় পুলিশই যথেষ্ট। কিন্তু সবল করার জন্য অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি যে কথাগুলো আপনি এর আগেও বলছিলেন যে পুলিশকে সবসময় তার নিজের ধারায় সঠিকভাবে পুলিশকে স্বাধীন করা উচিত। পৃথিবীর সব দেশে পুলিশ যখনই স্বাধীন হয়ে যাবে পুলিশ কাজ করতে পারবে। তো তাহলে স্বাধীন হয়ে তাকে ভালো অবস্থায় রাখার জন্য কি দরকার? তার ভালো অবস্থায় রাখার জন্য ভালো বেতন দরকার, ভালো দরকার। কারণ এটা কেউ তো অস্বীকার করবে না যে পুলিশের মধ্যে দুর্নীতি প্রচুর আছে। তো পুলিশের মধ্যে দুর্নীতি আছে, দুর্নীতিবাদ পুলিশকে ধরুন, বা যে দুর্নীতির পদগুলো বন্ধ করুন। আর পুলিশ তো একা দুর্নীতি করতে পারে না। পুলিশের সঙ্গে দুর্নীতির সঙ্গে ড্রাগ ব্যবসাটা যেটা সবচেয়ে বড় বিষয়, যেসব কথা গণমাধ্যমে আসছে যে পুলিশ তো একা ইয়াবা ব্যবসা করে না, পুলিশের সঙ্গে সবাই আছে। তো এত লোক যদি থাকে তো তাহলে আপনার দেশে তো ইয়াবাকে একটা সেক্টর হিসেবে ঘোষণা করা উচিত। তো পুলিশ তো এতে থেকে লাভ করবেই। তো এই জন্যই যারাই লাভ করছেন তাদেরকে যদি থামাতে না পারেন, পুলিশকে আলাদা দোষ দিয়ে লাভ নেই। তো তার মানে যখন আমরা বলি যে পুলিশকে স্বাধীন করা হোক, আমরা বস্তুতপক্ষে বলছি যে অপরাধের সঙ্গে ক্ষমতাবানদের যুক্ত হলে পুলিশ খারাপ হয়ে যেতে বাধ্য। পুলিশকে যদি ভালো চান, নিজেকে যদি বাঁচাতে চান, পুলিশকে সবল করুন। পুলিশকে সবল করতে হলে নৈতিক একটা প্রশাসন ব্যবস্থা তৈরি করুন, যে প্রশাসন ব্যবস্থায় জবাবদিহিতা একটা বড় বিষয়ে পরিণত হয়। দুর্ভাগ্যবশত আমাদের এই 45 বছরে আমরা সেটা দেখতে পাইনি। আগামীতে দেখতে পাবো কিনা বলতে পারছি না। তো আমরা ভাষার মাসে বসেই কথা বলছি আজও। আমরা জানি যে একদিকে অমর একুশের গ্রন্থমেলা চলছে, সারা দেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর নানা আয়োজন চলতেই থাকবে। তো এর মধ্যে বাংলা ভাষার যে ব্যবহার, দাপ্তরিক কাজে ব্যবহার, সেটি আপনি জানেন যে আমাদের দেশে সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের একটি আদেশ রয়েছে, সিদ্ধান্ত রয়েছে। এটি বাস্তবায়নের জন্য আদালতের রায় লেখা, ডাক্তারদের চিকিৎসার ব্যবস্থাপত্র লেখা, এই বিষয়গুলো রয়েছে, কিন্তু কার্যত যেটি এখনো দেখা যাচ্ছে না। এটা কতখানি জরুরিভাবে প্রয়োগ করা উচিত আপনি মনে করেন? মানে এরকম জিনিসটা যদি না হয় তার মানে হচ্ছে আপনার সামাজিক চাপটা নেই। আপনি এটা করতে পারেন, আপনি বার হয়ে যেতে পারেন, আপনাকে না করলেও কেউ দণ্ড দিচ্ছে না, অসুবিধা করছে না। তো যে এই দেশে চিকিৎসকদের উপর খুব একটা মানুষের আস্থা নেই, কারণ তারা করতে পারে না। এবং আপনি যদি দেখেন যে একটা ঘটনায় যে একজন রোগী বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে, কারণ তার সঙ্গে ডাক্তাররা তাকে ধরে নিয়ে গিয়ে রুমে বন্ধ করে মেরেছিল। এরকম একটা পরিস্থিতিতে কতটুকু আপনি আশা করতে পারেন যে এই বিষয়গুলো মানুষ মানবে? তো চাপটা কেন নেই? আজকে গতকাল প্রধান বিচারপতি ক্ষমা চেয়েছেন যে তিনি বাংলায় রায় দিতে পারছেন না। তো বাংলায় তিনি রায় দিতে পারছেন না। আপনি যদি কোর্টে যেয়ে থাকেন, আমরা যেয়ে থাকি সাংবাদিক হিসেবে, এক সময় আসামি হিসেবে গেছি, তো তখন তো আমরা খেয়াল করেছি যে তো মনে হয় যে ইংরেজ আমল তো এইখানে শেষ হয়নি এখনো। তো তাহলে আপনাকে ওটা তো ভাঙতে হবে সব জায়গায়। তো আমাদের ছেলে মেয়েরা যদি লেখাপড়া করতে পারে, তারা উৎসাহ দিন। ইংরেজি শেখাটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে ও ইংরেজি শিখবে যদি আপনি মনে করে যে বাজারে তাকে চাকরি করে খেতে হলে ইংরেজি শেখাটা তার প্রয়োজন। তাহলে এমন একটা পরিস্থিতি করুন যেখানে এটা প্রধান বিষয় না হয়। আপনি একদিক থেকে বাজারে চাকরি বাকরি করা, প্রেসক্রিপশন লেখা, যুক্তিতর্ক দেওয়া, সমস্ত কিছু আপনি করে রেখেছেন ইংরেজির পক্ষে, আর বলবেন যে কেন ইংরেজি ব্যবহার করা হচ্ছে না, সেটা তো হতে পারে না, কিছু হটকারী হয়। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।